হেমলতা এখনো পর্যন্ত তার বৌমা আর ছেলের ওপর হুকুম চালিয়ে যায়। হেমলতার ছেলে প্রদীপ একটা কাজ করত। হেমলতা সব সময় ওর ওপর চেঁচাতে থাকতো, আরে প্রদীপ, কতদিন হলো বাজার থেকে নতুন বালতি আনতে বলেছিলাম, কিন্তু তোর কানে তো কোনো কথাই যায় না। যবে থেকে তুই বিয়ে করেছিস একদম কুঁড়ে হয়ে গেছিস। ঠিকই বলে লোকে, বউ আসার পরে ছেলে পর হয়ে যায়। আরে মা, আমি বাজারে বালতি কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকান বড়ই ছিল না, বুঝলে। ও বলেছে 2 দিনের মধ্যে মাল চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুই কিছুই পাস না, বাকি সব কিছু পেয়ে যাস। এক তুই আর আরেক তোর বউ, যে একটা কাজ নিয়ে সারা দিন বসে থাকিস। আরে এতে কুমুদ কি করলো মা? কি করেছে সেটা জিজ্ঞেস করিস না, কি কি করেনি সেটা জিজ্ঞেস কর। দিওয়ালির সময় অন্য সব বউরা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি বানাতে শুরু করে, কিন্তু ও তো তোর মতো আমার একটাও কথা শোনে না। কি মা, আপনিই তো বললেন প্রথমে আচার বানাতে আর তারপর পরিষ্কার করতে, এখনই তো আচার করা শেষ হলো। এত আরামে কাজ করলে দিওয়ালির জন্য পরিষ্কার পরের বছর হবে। প্রদীপ আর কুমুদ যতই কাজ করুক না কেন, কিন্তু হেমলতা যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে থাকতো। প্রদীপ অফিস থেকে দিওয়ালির বোনাস পেয়েছিল। সব টাকা মাকে দিয়ে দিলেও মা রেগেই থাকবে, বুঝলে। ওর থেকে ভালো কিছু টাকা আমি কুমুদকে দিয়ে দেবো। এটা দিয়ে ও এই বছর নিজের পছন্দের কিছু জিনিস তো কিনতে পারবে। প্রদীপ ওই বোনাস থেকে 2000 টাকা বের করে নিল। প্রদীপ ঘরে এলো আর ওই বোনাসের খামটা মায়ের হাতে তুলে দিল। কত আছে? আমি গুনিনি মা, যা বস দিয়েছিল তাই আছে। ঠিক আছে। হেমলতা ওই খামটা তার আলমারিতে রেখে দিল। রাতের বেলা প্রদীপ কুমুদকে 2000 টাকা দিল। এর থেকে তুমি তোমার জন্য কিছু কিনে নিও। কিন্তু মা যদি জানতে পারে? উনি জানতে পারবে না, তুমি তোমার জন্য কিছু কিনে নাও। আমি ভাবছিলাম একটা সেলাই মেশিন কিনবো। তুমি তো জানো আমার সেলাই করার কত ইচ্ছা। হ্যাঁ, যা তোমার ইচ্ছে। কিন্তু মাকে কি বলবো? বলে দেবো সেলাই মেশিনে তোমার কোনো বন্ধুর ও এটা ব্যবহার করছে না, তাই তোমাকে দিয়ে দিয়েছে। আর মায়ের টাকা যখন খরচা হচ্ছে না, তখন ওনার কিছুই মনে হবে না যে সেলাই মেশিন কোথা থেকে আসলো। পরের দিন প্রদীপ আর কুমুদ একটা পুরনো সেলাই মেশিনের দোকানে এলো আর একটা পুরনো সেলাই মেশিন কিনে নিল। আর যখন কুমুদের শাশুড়ি তাকে জিজ্ঞেস করলো, এটা আমার বন্ধুর, ও আজকাল আর এটা ব্যবহার করে না, তাই নিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও এটা ভেতরে। কুমুদ ওই সেলাই মেশিন ভেতরে রেখে দিল। কুমুদ ওই সেলাই মেশিন দেখে খুব খুশি ছিল, কিন্তু যখনই কুমুদ সেলাই মেশিন চালালো, হঠাৎ কিছু আজব কাণ্ড হলো। কুমুদের শরীরে একটা পরিবর্তন হতে লাগলো। ও হঠাৎ করে মাথা একদিকে ঝোঁকাতে লাগলো, আর শরীরে অন্য যেন কেউ আছে। তখনই প্রদীপ ওখানে এলো। যখনই প্রদীপ কুমুদের গায়ে হাত দিল, কুমুদ এক ঝটকায় প্রদীপের হাত সরিয়ে দিল। আমায় ছোবে না। কুমুদ, কুমুদ কি হয়েছে কুমুদ? কে কুমুদ? আমি পুষ্পা, আমি পুষ্পা। ভুলে গিয়েছো আমায়? এখন আমায় মনেও পড়ে না? পুষ্পার ভূত প্রদীপকে জোরে এক চড় মারে। মা, মা! প্রদীপ চেঁচাতেই হেমলতা ওখানে চলে এলো। কি হয়েছে? তোরই অপেক্ষা করছিলাম আমি, বুড়ি। আমায় বুড়ি বলছিস? হেমলতা কুমুদকে মারার জন্য হাত তুলল, কিন্তু কুমুদ হেমলতার হাত মুচড়ে দিল। কুমুদ, আমার হাতটা ছাড়। কে কুমুদ? আমি পুষ্পা, পুষ্পা। ওই পুষ্পা যার সঙ্গে তুই তোর ছেলের বিয়ে হতে দিসনি। পুষ্পার ভূত হেমলতার হাত মুচড়ে দিল। হেমলতা ছাড়াতে লাগলো, কিন্তু পুষ্পার ভূত হাসতে লাগলো। প্রদীপ তার মায়ের হাত ছাড়ালো, আর তারা দুজনে মিলে ওই ঘরে কুমুদকে বন্ধ করে দিল। তুই তাড়াতাড়ি যা আর আগরি বাবাকে নিয়ে আয়, এখন ওই বউটাকে ঠিক করতে হবে। তাড়াতাড়ি যা। প্রদীপ আগরি বাবাকে ডাকতে চলে গেল। যখনই আগরি বাবা ঘরে এলেন, তখনই হেমলতা কান্না করে তার দুঃখের কথা শুনিয়ে দিল। এমনিতে কোনো ভূত প্রেত তোমার কেন জ্বালাতন করবে, যখন তুমি তার কোনো ক্ষতিই করনি? ওই মেয়েটা আমার ছেলেকে বিয়ে করতে চাইতো, কিন্তু আমি আমার ছেলের বিয়ে ওর সঙ্গে হতে দিইনি। তার জন্য ও এখন আমার পরিবারকে শেষ করতে চাইছে। এমন হতেই পারে না।
তুমি কিছু না কিছু নিশ্চয়ই লুকিয়ে রাখছো। যা হয়েছে তা আমি ঠিক জানতেই পারবো। আগরি সাধু তার মন্ত্র পড়তে লাগলো। ঘরে বন্ধক কুমুদ জোরে জোরে চেঁচাতে থাকে, ছেড়ে দে আমায় আগরি, ছেড়ে দে। তুই কে আর এখানে কেন এসেছিস? আমি পুষ্পা, আর আমি এদের দুজন মা ছেলেকে মারতে এসেছি। আমি থাকতে তুই এটা কিছুতেই করতে পারিস না। আমি নিশ্চয়ই এদের মারবো, কেননা এদের জন্য আমার পরিবার শেষ হয়ে গেছে। আমি তোমার কি ক্ষতি করেছি পুষ্পা? কি ক্ষতি করেছো? ওই দিন তুমি তোমার মায়ের কথা না শুনে আমায় বিয়ে করলে, আমি বেঁচে থাকতাম, আর আমার বাবাও। কি তুমি আমার জন্য মরেছো? হ্যাঁ, ওই দিন তুমি বিয়ের মণ্ডপে আমায় ছেড়ে দিলে। আমার বাবা আর আমি কাঁদতে কাঁদতে বাড়ি গেছি। বাবা এই অপমান সহ্য করতে পারেনি, তাই পাখার সঙ্গে ঝুলে তার জীবন দিয়েছে। ওনাকে এমন করতে দেখে এই সেলাই মেশিনে মাথা ঠুকে ঠুকে আমি আমার জীবন দিয়ে দিয়েছি। আর ওই দিন থেকে অপেক্ষা করে আছি তোমার আর তোমার মায়ের থেকে বদলা নেব বলে। তোমার সঙ্গে যা হয়েছে তার খুব খারাপ হয়েছে, কিন্তু তোর মৃত্যু নিয়তি ছিল। এতে ওই ছেলে বা তার মায়ের কোনো দোষ ছিল না। যাই হোক না কেন, আমি এই দুজনকে মেরেই ছাড়বো, তবেই আমার বদলা পূরণ হবে। তুই এমন কিছুই করতে পারবি না। আগরি তার মন্ত্র পড়া শুরু করে দিল, আর ওই ভূত কুমুদের শরীর থেকে আলাদা হয়ে গেল। আগরি তাড়াতাড়ি ওই ভূতের গলা ধরে নিল। আজ তো তুই এদের দুজনকে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি আসবো, আবার আসবো। আগরি ওই ভূতকে তার বোতলে ভরে নিল। প্রদীপ আর হেমলতা শান্তির নিঃশ্বাস নিল, আর কুমুদ অজ্ঞান হয়ে গেল। আগরি ওই ভূতটা তার সঙ্গে নিয়ে চলে গেল। কুমুদে যখন জ্ঞান এলো, তখন তার কিচ্ছু মনে ছিল না। সেলাই মেশিনের ভূত এখন বোতলে বন্ধ আছে। প্রদীপ আর হেমলতার মনে হলো তাদের জীবন বেঁচে গেছে, কিন্তু পুষ্পার বদলা এখনো পূরণ হয়নি। আরিয়ান আর আরোহীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। দুজনে ঘুরতে সিমলা গিয়েছিল। আমার বাবার পাহাড়ের সময় কাটাতে খুব ভালো লাগে, তাই এখানে বাবা একটা বাড়ি কিনেছে। প্রত্যেকবার গরমকালে আমাদের পরিবার এখানে এসে গরমের ছুটি কাটায়। এই বাড়িটা খুব সুন্দর। কিন্তু এর থেকেও বেশি সুন্দরী হলো তুমি। কাল একটা বিশেষ দিন, তোমার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমার আবার কেন মনে থাকবে না? কালকে তোমার জন্মদিন। কাল যখন তুমি ঘুমিয়ে উঠবে, তোমার উপহার তুমি পেয়ে যাবে। পরের দিন যখন আরোহী ঘুমিয়ে উঠল, ওর চোখ বাঁধা ছিল। আমার সঙ্গে চলো, আমি বললে তারপরে চোখের পট্টি খুলবে। আরিয়ান আরোহীকে কটেজের বাইরে নিয়ে গেল। যখন আরোহী চোখের বাঁধন খুলল, দেখতে পেল সামনে একটা কালো ঘোড়া রয়েছে। তাহলে এবার বলো, উপহার কেমন লাগলো? খুব সুন্দর। আমি প্রথম থেকে ঘোড়া সওয়ারি শিখতে চাইছিলাম। আমি জানি, তোমার এই ইচ্ছে পূরণ করার জন্যই তোমাকেই ঘোড়া উপহার দিলাম আমি। আরোহী পরের 3 দিন ধরে ঘোড়ায় চড়া শিখতে লাগলো। আজ আমার বন্ধুর বিয়ে। আমি তোমাকে বিশালের কথা বলেছিলাম, সে সিমলাতে থাকে, আমাদের ওখানে যেতে হবে। আমি ঘোড়ায় চড়ে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তুমি চলে যেও, আমি শান্তিতে ঘুমোতে চাই। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, তুমি ভালো করে ঘুমিয়ে নিও। সেদিন আরোহী বাড়িতে একা ঘুমোচ্ছিল। মাঝরাতে ওর ঘুম ভেঙে গেল। দরজার বাইরে ঘোড়ার পায়ের টক টক শব্দ শুনতে পেল। ঘোড়া কটেজের বাইরে বাগানে বাঁধা আছে, তাহলে ঘোড়ার খুঁড়ের আওয়াজ বাড়ির ভেতর কি করে এলো? ঘোড়াটা দড়ি ছিঁড়ে বাড়ির ভেতর ঢুকে এলো না তো? আরোহী সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে এসে সে দেখলো পুরো মেঝেটা জুড়ে রক্ত মাখা ঘোড়ার খুঁড়ের দাগ। আরে, এই রক্তের দাগ এখানে কি করে এলো? আর বাড়ির দরজা তো বন্ধই রয়েছে। আরোহী দরজা খুলে ঘোড়াকে দেখতে বাইরে বেরিয়ে এসে দেখলো ঘোড়া যেখানে বাঁধা ছিল সেখানে আছে। আরোহী ঘোড়ার পায়ের দিকে তাকিয়ে দেখলো কোনো রক্তের দাগ দেখতে পেল না। সেদিন সারা রাত আরোহী ঘুমোতে পারল না। তখনই আরিয়ানের ফোন এলো। হ্যালো আরোহী, আমি আজকে কটেজে ফিরবো না,
এখানে আমার অনেক বন্ধু এসেছে, ওরা আমাকে ফিরতে দিচ্ছে না। আমি আরও 1-2 দিন এখানেই থাকবো ভাবছি। আরিয়ান, আমি হ্যাঁ বলো আরোহী। আরোহী আরিয়ানকে গতকাল রাতের ঘটনা বলতে চাইছিল, কিন্তু কিছু বলল না। আরোহী ভাবলো আরিয়ান শুনলে চিন্তা করবে আর হয়তো তাড়াহুড়ো করে ফিরে চলে আসবে। বলো আরোহী, কি হয়েছে? কিছু না, আমার মাথাটা একটু ব্যথা করছে। মনে হয় তোমার ঘুমটা এখনো পুরনোই হয়নি। কয়েকদিন ভালো করে ঘুমিয়ে নাও, তারপর আমি ফিরলে আবার তোমার ঘুম নষ্ট করব। সেদিন সারা দিন আরোহী রান্না করতে করতে, বাসন ধুতে ধুতে জানলা দিয়ে বাইরে দাঁড়ানো ঘোড়াটাকে দেখেই যাচ্ছিল। আগে রাতে জেগেছিল বলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আরোহী। মাঝ রাতে ঘোড়ার চিহি ডাক শুনে আরোহীর ঘুম ভেঙে গেল। ঘরের জানলা খুলে আরোহী বাগানের ঘোড়াটাকে দেখতে গিয়ে যা দেখলো, সেটা দেখে তার হাত পা সিঁড়িয়ে গেল। কাটারি হাতে একটা পেতনি ঘোড়ার উপর বসে আছে এবং ঘোড়ার গলাটা কাটতে যাবে, তার আগেই আরোহী জানলাটা বন্ধ করে দিল। তারপর আরোহী একটা মশাল জ্বালিয়ে নিচে নেমে ঘোড়ার কাছে গেল। দেখলো ঘোড়ার কাছে কেউ ছিল না। এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরোহী আরিয়ানকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল, কারণ ওর মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আরোহী পেছন ফিরে দেখার আগে পেতনিটা ধাক্কা মেরে আরোহীকে কাদায় ফেলে দিল। মশাল কাদায় পড়ে নিভে গেল। কে কে তুমি? আমার কাছে কি চাও? আমার নাম জায়া, আমি আরিয়ানের প্রথম বউ। সে কি আরিয়ানের প্রথম বউ? আরিয়ান আগেও বিয়ে করেছে নাকি? হ্যাঁ, এই বাড়ি আর এই ঘোড়াটা আমারই। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমাদের সিমলায় আরো অনেক সম্পত্তি ছিল। আরিয়ানের পরিবার প্রায় সিমলায় ঘুরতে আসতো। একদিন আমাদের পরিচয় হলো, তারপর বন্ধুত্ব হয়ে যায়। 3-4 মাস পর আরিয়ান আমার সামনে বিয়ের প্রস্তাব রাখলো। আমি আরিয়ানকে ভালোবাসতাম আর ভাবলাম আরিয়ানও আমাকে ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করলাম। কিন্তু আরিয়ান ধোঁকাবাজ ছিল। সে আমাকে শুধু আমার সম্পত্তির জন্য বিয়ে করেছিল। আমার বাবার মৃত্যুর পর আরিয়ানের ব্যবহার একদম পাল্টে গেল। রোজ রোজ আমাকে গালাগালি দিত, আমাকে ধরে মারতো। একদিন যখন আমি ঘুমোচ্ছিলাম, আরিয়ান মুখে বালিশ চাপা দিয়ে আমাকে মেরে ফেললো। তারপর আরিয়ানের পরিবারের লোকজন আমার দেহটা এই বাগানের যেখানে ঘোড়া বাঁধা থাকে সেখানে গর্ত করে পুঁতে দিল। ঘোড়াটা সবকিছু দেখেছে, কিন্তু পশু বলে কাউকে কিছু জানায়নি। আরোহী, তুমি তো মানুষ, তুমি আমাকে ন্যায় বিচার পেতে সাহায্য করবে। পরের দিন যখন আরিয়ান কটেজে পৌঁছলো, তখন আরোহীর মুখ দেখেই বুঝতে পারলো কিছু একটা ঘটেছে এই কদিনে। কি হয়েছে আরোহী? আমাকে তুমি এমন করে কেন দেখছো? তুমি বাইরে থেকে কত সাদাসিধে, কিন্তু ভেতর থেকে একজন জল্লাদ। সায়ার আত্মা এসে আমাকে সব বলেছে। তুমি যখন সবকিছু জেনেই গেছো, তোমার সাথেও তাই হবে যা জয়ার সাথেই ঘটেছিল।